নমস্কার, আমি মিলন স্যার, পাল একাডেমি সেন্টারে তোমাদের সকলকে জানাই স্বাগত। আমি আজকে আবার তোমাদের কাছে নিয়ে চলে এসেছি WBSSC গ্রুপ সি অ্যান্ড গ্রুপ ডি এবং এর সঙ্গে আরো রয়েছে RRB NTPC, RRB রেলওয়ে গ্রুপ ডির জিকের আরেকটি নতুন ক্লাস। আজকের এই ক্লাসে আমরা জিকের কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করব। তাহলে চলো আমরা আর বাড়তি কথা বলবো না, সময় নষ্ট করব না, আমরা সরাসরি প্রথম প্রশ্নটি একটু দেখে নিই। প্রথম প্রশ্নে খেয়াল করো, দেখো কি বলেছে। প্রথম প্রশ্নে বলা হয়েছে যে নভ সেবা বন্দরটি কোন রাজ্যে অবস্থিত। নভ সেবা বন্দরটি কোন রাজ্যে অবস্থিত? এই প্রশ্নের তোমাদের সঠিক অ্যান্সার হয়ে গেল মহারাষ্ট্র। মহারাষ্ট্রে নভ সেবা বন্দরটি অবস্থান করেছে। তার পরের প্রশ্ন দেখো কি বলেছে, রবীন্দ্রনাথের শেষ গদ্য রচনা কোনটি? রবীন্দ্রনাথের শেষ গদ্য রচনা কোনটি? এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে মুসলমানের গল্প। মুসলমানের গল্প হচ্ছে রবীন্দ্রনাথের শেষ গদ্য রচনা, যেটা প্রকাশিত হয়েছিল আনন্দবাজার পত্রিকাতে। আনন্দবাজার পত্রিকাতে প্রকাশিত হয়েছিল 1941 সালের জুলাই মাসে। 1941 সালের জুলাই মাসে। ওকে, তাহলে মুসলমানের গল্প 1941 সালের জুলাই মাসে আনন্দবাজার পত্রিকাতে প্রকাশিত হয়েছিল। তারপরের প্রশ্ন দেখো কি বলেছে, রেফ্রিজারেটরে কোন গ্যাস ব্যবহৃত হয়? রেফ্রিজারেটরে বা টারে কোন গ্যাস ব্যবহৃত হয়? এই প্রশ্নের আমরা 99% প্রত্যেকেই জানি যে এই প্রশ্নের অ্যান্সারটা হচ্ছে সিএফসি, ক্লোরোফ্লোরোকার্বন। ক্লোরোফ্লোরোকার্বন। যদি অপশনে ক্লোরোফ্লোরোকার্বন ছাড়া অন্য কিছু দেওয়া থাকে তখন সেক্ষেত্রে কি হবে, বা ক্লোরোফ্লোরোকার্বন আছে তার সঙ্গে আরো অন্য কিছু অপশন আছে তখন কি হবে? আজকে একটু তোমাদের প্রপারলি জানতে হবে। দেখো, রেফ্রিজারেটরে ব্যবহৃত হচ্ছে সিএফসি, ক্লোরোফ্লোরোকার্বন। এটা হচ্ছে পূর্বে ব্যবহার করা হতো, আগে ব্যবহার করা হতো। এই যে মন্ট্রিল প্রোটোকল, এই মন্ট্রিল প্রোটোকল কার্যকর হওয়ার পরে এই সিএফসি ব্যবহার বন্ধ হয়ে গেছে। মন্ট্রিল প্রোটোকল যেদিন থেকে কার্যকর হয়েছিল তখন থেকে এই সিএফসি ব্যবহার বন্ধ হয়ে গেছে এই রেফ্রিজারেটরে। এই সিএফসির পরিবর্তে এখন ব্যবহার করা হয় R134A, R600A, R22, R23 এইগুলি ব্যবহার করা হয়ে থাকে। যদি এই অপশনগুলি দেওয়া থাকে, এখানে যতগুলি লেখা আছে তার মধ্যে যদি কারোটা দেওয়া থাকে তাহলে সেটা সঠিক অ্যান্সার। ওকে, বা অনেক সময় তোমাদের সিএফসি না দিয়ে এইগুলি দিয়ে দিল। যদি সিএফসি অপশনে থাকে তাহলে সিএফসি দিবে, কোনো সমস্যা নেই। এবার সিএফসির পরিবর্তে দেখা গেল নেই, এইগুলি নাম দেওয়া আছে, R134 হতে পারে, কিংবা R600A হতে পারে, কিংবা R22 হতে পারে, কিংবা R23 হতে পারে। তখন তোমাদের মনে রাখতে হবে যে এই চারটের যে কোনো একটা থাকতে পারে, তখন সেটা তোমাদের কারেক্ট অ্যান্সার হবে। কোশ্চেন কিন্তু কনফিউশন করার জন্য তোমাদের দিতেই পারে, কারণ আমরা প্রত্যেকেই জানি যে সিএফসি ব্যবহার করা হয়, কিন্তু বর্তমানে এই যে মন্ট্রিল প্রোটোকল কার্যকর হয়েছে এর জন্য সিএফসি আপাতত বন্ধ আছে। তবে অপশনে যদি সিএফসি শুধু থাকে তবে সিএফসি তোমাদের কারেক্ট অ্যান্সার হবে, এটা নিয়ে টেনশন করার কোনো কারণ নেই। ওকে, তারপরের প্রশ্ন দেখো কি বলেছে, এফবিআই এর পুরো নাম কি? এফবিআই এর পুরো নাম কি? এই প্রশ্নের সঠিক অ্যান্সার হচ্ছে ফেডারেল ব্যুরো ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশন। ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশন। ওকে, তাহলে এফবিআই এর পুরো নাম হচ্ছে ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশন। ওকে, তারপরের প্রশ্ন দেখো কি, বিসিসিআই এর পুরো নাম কি? আশা করি এটা প্রত্যেকেই জানো যে বিসিসিআই এর পুরো নাম। বিসিসিআই এর পুরো নাম হচ্ছে বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া। বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া, এটা হচ্ছে বিসিসিআই এর পুরো নাম। ওকে, তারপরের প্রশ্ন দেখো কি বলেছে, প্রথম কোন মহিলা মিস এশিয়া প্যাসিফিক খেতাব জিতেছিলেন? প্রথম কোন মহিলা মিস এশিয়া প্যাসিফিক খেতাব
জিতেছিলেন? এই প্রশ্নের সঠিক অ্যান্সার তোমাদের হয়ে যাবে জেনিফার জেনিফার ফেইট জেনিফার ফেইট। ওকে, জেনিফার ফেইট 1984 সালে। ওকে, তারপরে প্রশ্ন দেখো, রাজতরঙ্গিনী বইটির বিষয় কি? তার মানে রাজতরঙ্গিনী বইটি কোন বিষয়ে লেখা ছিল, সেখানে কি নিয়ে আলোচনা করা হয়েছিল? ওকে, এটা হচ্ছে কাশ্মীরের যে ইতিহাস, সেই ইতিহাস নিয়ে এই রাজতরঙ্গিনী বইটি লেখা হয়েছে বা এই বিষয়ে সেখানে আলোচনা করা আছে। তারপরের প্রশ্ন দেখো কি, খ্রিস্টপূর্ব 366 অব্দে খ্রিস্টপূর্ব 366 অব্দে ম্যাসিডেনিয়ার শাসক কে ছিলেন? খ্রিস্টপূর্ব 366 অব্দে ম্যাসিডেনিয়ার শাসক কে ছিলেন? এই প্রশ্নের সঠিক অ্যান্সার তোমাদের হয়ে যাবে আলেকজান্ডার। আলেকজান্ডার ছিলেন হচ্ছে শাসক। তারপরে প্রশ্ন দেখো, পৃথিবী বিখ্যাত টাইটানিক জাহাজ কোন দেশের ছিল? আমরা প্রত্যেকেই নাম শুনেছি, আমরা সবাই জানি যে টাইটানিক জাহাজ, এই টাইটানিক জাহাজটি বা পৃথিবী বিখ্যাত টাইটানিক জাহাজটি কোন দেশের ছিল? আজকে একটু প্রপারলি তোমাদের বিষয়টা বুঝতে হবে। দেখো, এই যে টাইটানিক জাহাজ, এই টাইটানিক জাহাজটি কোনো নির্দিষ্ট দেশের ছিল না। এই টাইটানিক জাহাজটি নির্দিষ্ট কোনো দেশের ছিল না, তবে এই টাইটানিক জাহাজটি একটি ব্রিটিশ মালিকের অধীনে ছিল। এটি একটি ব্রিটিশ মালিকের অধীনে ছিল এবং এই জাহাজটা ছিল বিশাল জনবহুল বা বিলাসবহুল, এখানে বলা যাবে জনবহুল কথাটা অ্যাকচুয়ালি ঠিক না, এখানে হচ্ছে বিশাল বিলাসবহুল একটি যাত্রীবাহী জাহাজ। ওকে, এই জাহাজটা হচ্ছে বিশাল বিলাসবহুল একটি যাত্রীবাহী জাহাজ ছিল। এই জাহাজটি ইংল্যান্ডের সাউদম্পটন, ওকে, ইংল্যান্ডের এই কথাটা মনে রাখতে হবে যে ইংল্যান্ডের সাউদম্পটন থেকে যাত্রা শুরু করেছিল ইংল্যান্ডের সাউদম্পটন থেকে। কিন্তু প্রথম যাত্রাতেই এই জাহাজটি আটলান্টিক মহাসাগরে ডুবে যায়। এর প্রথম যাত্রাতেই আটলান্টিক মহাসাগরে ডুবে যায়। ওকে, এই হচ্ছে টাইটানিক জাহাজের কিছুটা গল্প। তারপরের প্রশ্নটাও কি বলেছে, পরের প্রশ্নে একটু চোখ রাখো। দেখো, পরের প্রশ্নে বলা হয়েছে যে অরণ্যের অধিকার কার লেখা? অরণ্যের অধিকার কার লেখা? এই প্রশ্নের তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে মহাশ্বেতা দেবী। মহাশ্বেতা দেবীর লেখা হচ্ছে অরণ্যের অধিকার। ওকে, তারপরের প্রশ্ন দেখো কি বলেছে, দ্য ক্যান্টারবেরি টেলস এর রচয়িতা কে? দ্য ক্যান্টারবেরি টেলস এর রচয়িতা হলেন চসার। চসার হলো দ্য ক্যান্টারবেরি টেলস এর রচয়িতা। তারপরের প্রশ্ন দেখো কি বলেছে, দুঃখের কবি কাকে বলা হয় বা বাংলা সাহিত্যে দুঃখের কবি নামে কে পরিচিত? এই প্রশ্নে তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে যতীন্দ্রনাথ সেনগুপ্ত। যতীন্দ্রনাথ সেনগুপ্তকে দুঃখের কবি বলা হয়, অথবা বাংলা সাহিত্যে তিনি দুঃখের কবি নামে পরিচিত। ওকে, যতীন্দ্রনাথ সেনগুপ্ত। তারপরে প্রশ্ন দেখো, ফুয়েরার কাকে বলা হয়? ফুয়েরার কাকে বলা হয়? এই প্রশ্নের সঠিক অ্যান্সার তোমাদের হবে হিটলার। হিটলারকে ফুয়েরার বলা হয়ে থাকে। তারপরের প্রশ্নটাও কি বলেছে, সত্যজিৎ রায় কবে দাদা সাহেব ফালকে পুরস্কার পেয়েছিলেন? সত্যজিৎ রায় কবে দাদা সাহেব ফালকে পুরস্কার পেয়েছিলেন? এই প্রশ্নের তোমাদের সঠিক অ্যান্সার হচ্ছে 1984 সালে। 1984 সালে সত্যজিৎ রায় দাদা সাহেব ফালকে পুরস্কার পেয়েছিলেন। তারপরের প্রশ্ন দেখো, ভারত সরকার দ্বারা ডিফারেন্সিয়াল রেট অফ স্কিনের সূচনা হয়েছিল কত সালে? কার দ্বারা? ভারত সরকার দ্বারা ডিফারেন্সিয়াল রেট অফ স্কিনের সূচনা হয়েছিল কত সালে? এই প্রশ্নের সঠিক অ্যান্সার তোমাদের হয়ে যাবে 1972 সালে। 1972 সালে হয়েছিল। তারপরের প্রশ্ন দেখো কি, পঞ্চসাগরের বন্দর কাকে বলা হয়? পঞ্চসাগরের বন্দর কাকে বলা হয়? এই প্রশ্নের সঠিক অ্যান্সার তোমাদের হয়ে যাবে মস্কোকে। মস্কোকে পঞ্চসাগরের বন্দর বলা হয়ে থাকে। তারপরের প্রশ্ন দেখো কি বলেছে, বিশ্বের দীর্ঘতম রেলওয়ে প্ল্যাটফর্ম কোথায় রয়েছে?
বিশ্বের দীর্ঘতম রেলওয়ে প্ল্যাটফর্ম কোথায় রয়েছে? এই প্রশ্নের তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে ভারতে রয়েছে, এবং ভারতের কর্ণাটকের হুব্বলি জংশন। ওকে, ভারতের কর্ণাটকের হুব্বলি জংশন হলো বিশ্বের দীর্ঘতম রেলওয়ে প্ল্যাটফর্ম। ক্লিয়ার? তারপরের প্রশ্ন দেখো কি বলেছে, প্রকৃতির আঁচল কাকে বলা হয়? প্রকৃতির আঁচল কাকে বলা হয়? এই প্রশ্নের সঠিক অ্যান্সার হচ্ছে অরণ্য বা বনভূমিকে। অরণ্য বা বনভূমিকে বলা হয় প্রকৃতির আঁচল। ওকে, আজকে লাস্ট প্রশ্ন দেখো কি বলেছে, বিশ্বের উচ্চতম সেতু কি? বিশ্বের সবচেয়ে উঁচু সেতুটির নাম কি? ওকে, একটু জেনে নাও। সর্বপ্রথম আমরা জেনে নিই যে এই বিশ্বের উচ্চতম সেতুটি কোথায় রয়েছে, কোন দেশে রয়েছে। চীনে। সর্বপ্রথম হচ্ছে জানলাম আমরা চীনে রয়েছে বিশ্বের উচ্চতম সেতু। এবার চীনের কোথায়, দেখো গুইজো চীনের গুইজো প্রদেশে রয়েছে, এবং তার নাম হচ্ছে হুয়াজিয়ং গ্র্যান্ড ক্যানিয়ন। ওকে, তাহলে চীনের গুইজো প্রদেশে অবস্থিত হুয়াজিয়ং গ্র্যান্ড ক্যানিয়ন। এটার উচ্চতা হচ্ছে 625 মিটার, উচ্চতা 625 মিটার। যদি ফিটে আমরা হিসাব করি তাহলে 2050 ফিট। ওকে, তাহলে এই ছিল হচ্ছে তোমাদের আজকের এই ক্লাসের জিকের বা জেনারেল নলেজের ক্লাস। তো তোমরা কোশ্চেন গুলো একটু মনোযোগ দিয়ে রিভাইজ করতে থাকো। আমি আবার আসবো পরবর্তী পার্ট নিয়ে। তাহলে আজকের মতো এখানে শেষ করছি।